দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের সাথে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনে। সাথে রয়েছি আমি ডক্টর জুলফা সুলতানা সানা এবং থাকবো পুরোটা অনুষ্ঠান জুড়ে। আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের বিষয়টি আজ হচ্ছে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব একটি অভিশাপ, এই কথাটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, কিন্তু বিষয়টি কি আসলেই তাই? না, বন্ধ্যাত্ব এখন আর নয় অভিশাপ, বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বনামধন্য ফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাহফুহা খানম পরাগ ম্যাডাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অবস এবং গাইনি বিভাগ, IAHS USTC বঙ্গবন্ধু হাসপাতাল চট্টগ্রাম। এরই সঙ্গে উনি যুক্ত রয়েছেন কনসালটেন্ট হিসেবে চট্টগ্রামেরই সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টারে। সরাসরি চলে যাব ম্যাডামের কাছে। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সবাইকে অনেক শুভেচ্ছা, এটিএন বাংলা এবং তোমাকে অনেক শুভেচ্ছা। ম্যাডাম, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব বলতে ম্যাডাম আমরা কি বুঝি? বন্ধ্যাত্ব আসলে কি, যদি আমাদেরকে বিস্তারিতভাবে একটু বলতেন। ধন্যবাদ তোমাকে। আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধ্যাত্ব বা সন্তানহীনতা। যে দম্পতির সন্তান নাই বা সন্তান হচ্ছে না, তার মতো কষ্টের জীবন আর কারো নাই। এই সময়ে একটা খুবই আলোচিত বিষয় বন্ধ্যাত্ব। অনেকেরই সন্তান হচ্ছে না, সন্তান লাভের আশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আসলে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, সেখানে আমরা বন্ধ্যাত্ব চিকিৎসা হয়তো ঠিকমতো দিতে পারছি না, অথবা তারাও ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না। আজকে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বন্ধ্যাত্ব, আমরা যদি প্রথমেই বন্ধ্যাত্ব কি এটা সম্পর্কে না জানি, বন্ধ্যাত্ব কাকে বলে সেটা না জানি, তাহলে তো আমরা এই রোগ সম্পর্কে বুঝতেও পারবো না আসলে বন্ধ্যাত্ব কী। বন্ধ্যাত্ব WHO মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেফিনেশন আছে যে বিয়ের 1 বছরের মধ্যে কোনো সুস্থ এবং স্বাভাবিক দম্পতি যদি স্বতঃস্ফূর্তভাবে সন্তান ধারণে অক্ষম হন, এই অক্ষমতাকেই বন্ধ্যাত্ব বলা হচ্ছে। এই বন্ধ্যাত্ব সময়টাকে যখন আমরা 6 মাসও ধরি, 6 মাস হচ্ছে না, তখন কার ক্ষেত্রে? যখন সেই দম্পতির ওয়াইফের অথবা স্ত্রীর বয়স 35 বছর অথবা তার উপরে হবে, তখন সেই সময়কালটাকে আমরা 6 মাস ধরি, যে 6 মাস পরেই তাকে ট্রিটমেন্ট অথবা চিকিৎসার শরণাপন্ন হতে হবে। এটাকেই আমরা বন্ধ্যাত্ব বলছি। আমি একটু আগে বললাম যে আমাদের দেশে প্রচলিত রয়েছে এই কথাটি যে বন্ধ্যাত্ব একটি অভিশাপ। জিনিসটা কি আসলেই তাই? ব্যাপারটা কি আসলে সত্যি এমন? খুবই সুন্দর একটা কোশ্চেন অথবা প্রশ্ন। যেটাই বলো যে বন্ধ্যাত্ব মানে অভিশাপ, সেই অভিশাপটা কিন্তু নিজের মধ্যে কোনো স্বামী নিতে না চেয়ে অথবা পরিবার নেয় না। বলা হয় যে বন্ধ্যাত্ব মানে স্ত্রীর জন্য অভিশাপ। এই কথাটাই আমাদের সমাজে প্রচলিত আছে। আসলে কিন্তু বন্ধ্যাত্ব সেটা না। বন্ধ্যাত্বর কারণ হচ্ছে, আমরা যদি এখন দেখতে যাব অথবা আমি একটু পরে কারণ নিয়ে আলোচনা করব, একজন হাজব্যান্ডের অথবা স্বামীর কারণে বছরের পর বছর বাচ্চা হচ্ছে, যার হয়তো অ্যাজোস্পার্মিয়া আছে, এরকম ধরনের অনেক রকমের কেস আছে অথবা সমস্যা আছে, যেটা আমরা বলছি না। আমাদের সমাজ ব্যবস্থায় মেয়ের দোষকেই প্রথমে ধরা হয়। তার মাসিক হচ্ছে না, অথবা তার মাসিকে অনিয়মিত আছে, অথবা কোনো সমস্যা আছে, অথবা বেশ কিছুদিন বিয়ে হয়েছে 7-8 বছর 10 বছর, অথবা স্বামী বিদেশ থাকে। অন্যান্য কারণগুলো আমরা আমলেই আনছি না। কি বলছি? শুধুমাত্র ওয়াইফের অথবা নারী অথবা স্ত্রীর কারণেই হচ্ছে না। এইদিকে যে হাজব্যান্ডও তার জন্য দায়ী হতে পারে, সেটা কখনো আমলে আনছি না। সেই জন্য আমাদের দরকার, যখনই আমরা বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করি অথবা বন্ধ্যাত্বে কোনো রোগীর আমরা ডিটেলস হিস্ট্রি নিই, তখন অবশ্যই স্বামীর পাশাপাশি স্বামীকেও দেখতে হয়। স্বামীর সব কিছুর মধ্যে একটা সিমেন অ্যানালাইসিস আমরা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরে আলোচনায় আসব, কিন্তু অনেক কিছুই বিবেচনায় আনা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি বিচার বিবেচনা করি, তাহলে তো দেখছি বন্ধ্যাত্ব শুধুমাত্র মেয়ের জন্যই হচ্ছে না, এবং শুধুমাত্র স্ত্রী দায়ী নয়, এটা কোনো অভিশাপও নয়। এটাই আমি বলবো। ম্যাডাম, আপনি বললেন যে বন্ধ্যাত্ব শুধু মহিলার কারণে হচ্ছে না, স্বামীর কারণেও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যখন চিকিৎসা প্রদান করেন, আপনি যখন চিকিৎসা দেন, আপনার কাছে একটা দম্পতি আসে, ওরকম সচরাচর আপনি কাদের সমস্যাটা বেশি পেয়ে থাকেন? মহিলার নাকি পুরুষের, স্বামীর নাকি স্ত্রীর? আসলে আমরা যদি আমাদের পেশাগত ভাষা অথবা যদি বলি ডাক্তারি ভাষায়, বন্ধ্যাত্ব কিন্তু স্বামীর কারণে হতে পারে, স্ত্রীর কারণে হতে পারে, উভয়ের কারণে হতে পারে, এবং কারো কোনো কারণ ছাড়াও হতে পারে। যেমন হচ্ছে অজানা বন্ধ্যাত্ব বা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, যেটাতে স্বামীও দোষী না,
স্ত্রীও দোষী না। দোষী বলতে বোঝাচ্ছে কারণ নেই, কারোই কোনো কারণ নেই, কিন্তু তারপরেও কোনো কারণ ছাড়াই বন্ধ্যত্ব হচ্ছে না, এটাও কিন্তু অনেক বেশি। শতকরা হিসাব করা যদি যায় তখন দেখা যায় যে স্বামীর ক্ষেত্রে দেখা যায় 30 থেকে 35 ভাগ, অনেক সময় 40 ভাগ পর্যন্ত শুধুমাত্র স্বামীর কারণে হচ্ছে না। স্ত্রীর কারণ দেখা যাচ্ছে 45 বা 45 থেকে 55 ভাগ, এরকম সমস্যার জন্য হয়তো শুধু স্ত্রীর কারণে হচ্ছে না। আবার কখনো কখনো স্বামী স্ত্রী উভয়ের কারণ হয়তো 10 থেকে 15% থাকতে পারে। আর যেটা আমি আগেই বলেছি, অজানা বন্ধ্যত্ব, এটাও কিন্তু কম না, প্রায় 30 ভাগ সম্ভাবনা আছে কারো এই যে সন্তান না হওয়ার সম্ভাবনার জন্য। দুজনেই কারোই কোনো কারণ নাই, কিন্তু আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হচ্ছে। এটাই হচ্ছে আমরা এইভাবে করি যে আসলে কার সমস্যা আছে এটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। নারীর কারণগুলো আর পুরুষের বন্ধ্যাত্বের কারণগুলো একটু বিস্তারিত জানতে চাইবো, আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন কারণগুলো ভাগ ভাগ করে নারীর আর পুরুষের। যে আমি যদি কারণ না জানি তাহলে চিকিৎসা করব কেন? আমরা ডক্টররা যখন একজন পেশেন্ট অথবা দম্পতি আছে আমরা আসে, তখন আমরা ডিটেলস হিস্ট্রি টেকিং অথবা ইতিহাসটা নিই, কত বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা হয়েছিল কিনা, এটা দুজনের জন্যই প্রযোজ্য, বা কোনো সন্তান হয়ে নষ্ট হয়ে গেছে কিনা, অথবা অনেক প্রথম থেকেই তার একবারও সন্তান হয়, যেটা আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলছি, যার একবার সন্তান হয়েছিল কিন্তু তার কোনো লিভিং ইস্যু অথবা কোনো জীবিত সন্তান নাই, অথবা বারবার ঘন ঘন গর্ভপাত হয়েছে, কোনো বাচ্চা তার নাই এখন, অথবা একটা বাচ্চা হয়ে মারা গেছে, যেটাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলছি। এই কারণগুলো এবং পুরুষের কোনো ডিটেলস হিস্ট্রিতে তার স্বামী স্ত্রী থাকতে কোনো সমস্যা আছে কিনা, তারা ঠিকমতো সহবাস করতে পারেন কিনা, এবং তাদের অন্য কোনো অসুবিধা যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা থাইরয়েড ডিসঅর্ডার কোনো অসুবিধা আছে কিনা, এগুলো আমরা ডিটেলস মেডিকেল হিস্ট্রিটা নিয়ে নেব। স্ত্রীর ক্ষেত্রেও তাই মেডিকেল হিস্ট্রি আমরা নিয়ে নেব, কোনো টিউবারকুলোসিসের হিস্ট্রি আছে কিনা, তার কোনো এমআর করার হিস্ট্রি আছে কিনা, বাচ্চা নিজেই নষ্ট করেছিল কিনা, সেগুলো কারণ খুঁজতে গেলে মহিলাদের ক্ষেত্রে আমরা যেটা করি, মহিলাদের আমরা সাধারণত দেখি যেটা বললাম যে ইতিহাস নিব, ইতিহাস নেওয়ার মধ্যে আমরা যেটা বলি মহিলাদের 1 নম্বর খুব ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে তার নিয়মিত মাসিক হচ্ছে কিনা। এইটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত মাসিক হচ্ছে না, অনিয়মিত মাসিক হচ্ছে, 3 মাস 4 মাস 5 মাস মাসিক হয় না, অথবা দেখা যাচ্ছে এই মহিলারা অনেক স্থূলকার অথবা মোটা হয়ে গেছে, তাদের ব্রণের আধিক্যতা আছে, অথবা শরীরে লোমের আধিক্য আছে, অথবা তাদের অনেক সময় গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি তারা মোটা হয়ে গেছে এবং শরীরে লোমের আধিক্য আছে। এই ধরনের রোগীদের বা মহিলাদের বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের মাসিকের অনিয়মিততাই হচ্ছে সবচেয়ে বড়, যেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলি। এইটা হচ্ছে একটা বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. বড় সমস্যা, এটারও আমরা চেষ্টা আছে এবং চিকিৎসা আছে, এটা করে নিই। তো এটার কারণ বের করার চেষ্টা করব আমরা তখন।
এই ছাড়া আমরা মহিলাদের যেমন মাসিক থেকে কিন্তু অনেক কিছু আমরা বের করে ফেলতে পারি। মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে তলপেটে, অথবা মাসিক যখন শুরু হচ্ছে তখন থেকেই ব্যথা শুরু হলো, মাসিকের সময় আরও প্রচণ্ড হচ্ছে, এবং মাসিক ভালো হওয়ার পরেও সারা সময় তার ব্যথা থাকছে, তাহলে আমরা কি বলবো, এটাও আমাদের এন্ডোমেট্রিওসিস নামে যে রোগ আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা, যেটা জেনেটিক, মানে আমরা বলছি মা অথবা বোনের থাকলে হতে পারে, সেটাও আমাদের ডিটেক্ট করে বের করতে হবে যে তার এন্ডোমেট্রিওসিস। বা আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার ঘটে প্রায়ই, যে বিয়ে হয়েছে, বিয়ের পরে পরে দেখা গেল সে কনসিভ করলো, অথবা কোনো সময় কনসিভ করেছে, তার 1.5 মাস বা 2 মাস না হতে তার টিউবে বাচ্চা চলে গেছে। আজকাল আপনারা প্রায়ই দেখেন যে টিউবে বাচ্চা গেছে, যেটাকে আমরা বলছি একটোপিক প্রেগন্যান্সি। এই একটোপিক প্রেগন্যান্সি অনেক সময় জীবনের হুমকির কারণ হয়ে যায়, অনেক সময় জীবন নাশ হতে পারে, যার জন্য আমাদের অনেক সময় মানে সার্জারি করতে হয়, অপারেশন করতে হয় ইমিডিয়েটলি। তখন একটা টিউব অনেক সময় কেটে বাদ দিতে হয় রাপচার একটোপিকের ক্ষেত্রে। তো তখন দেখা যায় টিউব থাকে একটা, আসলে শরীরে থাকে 2টো টিউব, ইউটেরাসের 2 পাশে 2টো টিউব থাকে, সেই টিউব হয়ে গেল একটা। তখন আমরা এটাকে ভালোভাবে চেক আপ করে আমাদের টিউব টেস্ট করতে হয়। তো টিউব টেস্ট বা নালী পরীক্ষা এটাও আমরা করে নেব মহিলাদের ক্ষেত্রে। কখন করব? সাধারণত সেকেন্ডারি ইনফার্টিলিটিতে। এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, অথবা অ্যাবর্শনের হিস্ট্রি আছে, অথবা একটা সিজারিয়ান সেকশন হয়েছে 12 বছর 15 বছর আগে, অথবা 10 বছর আগে, এখন আর বাচ্চা হচ্ছে না। এখানে টিউব টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার নালীগুলো অবরুদ্ধ অথবা ব্লক কিনা এটা আমাকে দেখতে হবে। তার মানে হিস্টেরোসালফিনকোগ্রাম করে আজকাল দেখে নিই। এই ছাড়া যেটা বলছিলাম, আমি হিস্ট্রি থেকে গিয়েছি, তো বেসলাইন কিছু ইনভেস্টিগেশন আমরা করে নিই। সেখানে আমাদের কিছু হরমোন করা লাগতে পারে, যেমন পিসিওডির জন্য করা লাগতে পারে, বয়স বেশি হলে করা লাগতে। কী করি আমরা সাধারণত? FSH, LH, আর হরমোন যেমন থাইরয়েড হরমোন দেখতে হয়, সবাইকে আমরা দেখি, সেরাম THS, প্রোল্যাকটিন। এছাড়াও আমরা করছি যেটা হচ্ছে সেরাম AMH, অ্যান্টি মুলারিয়ান হরমোন। যেটা কি করে সেটা হচ্ছে অ্যান্টি মুলারিয়ান হরমোন আমার মানে একজন মহিলার নারীর শরীরে কতটুকু ডিম উৎপাদন হচ্ছে এবং তাদের কোয়ালিটি, এটা ডিপেন্ড করে, এটা আমাদের দেখতে হয়। যদিও আমি একটা কথা বলতে চাই যে মহিলাদের যখন ইনভেস্টিগেশন, এটা কিন্তু একটু ব্যয়বহুল। পুরুষের ইনভেস্টিগেশন অনেক তুলনামূলকভাবে অনেক মানে সস্তায় বলা যায়। সেই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যদি আসি, সেখানে আমি সিমেন অ্যানালাইসিস আগেও বলেছি, এখনও বলছি, যে আমরা একটা ইনস্ট্রাকশান দিই যে পুরুষের একটা সুস্থ স্বাভাবিক পুরুষের কিন্তু সিমেন অ্যানালাইসিস, একটা সিমেন অ্যানালাইসিস করলেই যথেষ্ট, আর কোনো কিছু করার দরকার নেই যদি সেটা ঠিক থাকে। যেমন কেমনি করে সিমেন অ্যানালাইসিস করব, কিভাবে করব, আমরা সেই পুরুষকে সাধারণত বলে দিই যে 2 থেকে 3 দিন সহবাস না করে অ্যাটলিস্ট 5 দিন পর্যন্ত আমরা নিতে পারি। এই সহবাস নিজেরা না থেকে সিমেন্টটা আপনি ল্যাবরেটরিতে এসে দিবেন, সেরকম ভালো সেন্টারে যাবেন যেখানে একই সাথে ওয়াইফকেও নিয়ে যাওয়ার সুবিধা আছে, সেখানে সিমেন্টটা দিবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে সিমেন্ট পরীক্ষা করে যদি দেখা যায় যে ওনার সিমেন্ট ঠিক আছে, তাহলে কিন্তু আর কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। তবে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সিমেন্টের রিপোর্ট খুবই খারাপ আছে, যেমন কাউন্ট। আমরা এখানে কি দেখি? কাউন্ট দেখি, স্পার্ম কাউন্ট দেখি, স্পার্ম মটিলিটি দেখি, গতিশীলতা দেখি, মানে একটা স্পার্মের গতিশীল স্পার্মের পাম্প কতটুকু আছে সেটা দেখছি। আর কি করছি আমরা এখানে? স্পার্ম কাউন্ট দেখলাম, গতিশীলতা দেখলাম, মটিলিটি যেটা বলি আমরা, আর একটা করছি হচ্ছে মরফোলজি, বীর্য পরীক্ষা। 2 থেকে 3 দিন সহবাস না করে স্বামী স্ত্রী নিজেরা থাকবেন না থেকে যদি একটা সেন্টারে যে সিমেন্ট দিবেন এবং ওয়াইফ সহ যাবে, সেখানে যে সিমেন্ট অ্যানালাইসিসটা করবেন। যদি ওখানে নর্মোজো স্পার্মিয়া বা নর্মাল থাকে, তখন আমরা সেই পুরুষের জন্য আর কোনো পরীক্ষাই করি না। তার মানে পুরুষের যে ইনভেস্টিগেশন, এটা কিন্তু খুবই মানে স্বল্প টাকায় হয়ে যাচ্ছে বা স্বল্প মূল্যে হয়ে যাচ্ছে। সেখানে এখন কখন আমরা নর্মোজো স্পার্মিয়া বলছি বা নর্মাল বলছি, এখানে আমরা সিমেনে কি দেখছি? একটা স্পার্ম কাউন্ট দেখছি। স্পার্ম কাউন্ট কত? আমরা 15, আমরা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে, মিলিয়ন যেটা হবে, প্রত্যেক মিলিয়নে যে ML যদি 15 মিলিয়ন আর অ্যাভাব থাকে, বেশি থাকে 15 মিলিয়নে, তাহলে এটাকে আমরা নর্মাল বলছি। আর মর্টিলিটি কত ধরছি? মর্টিলিটি 30 to 35%-এর উপরে, যেটা অ্যাক্টিভ অথবা প্রোগ্রেসিভ মর্টিলিটি থাকলে আমরা এটাকে নর্মাল বলবো। আর একটা আছে হচ্ছে মরফোলজি অথবা গঠনগত, যেমন একটা স্পার্মের হেড আছে কিনা, টেল আছে কিনা, বডি আছে কিনা, এটাকে বলা হয় মরফোলজি। এটা হচ্ছে স্ট্রিক্ট ক্রাইটেরিয়া যদি মেনটেন করে আমরা করতে পারি, তখন আমরা এটা 4%, 4% অথবা অ্যাবভ ধরছি। এইটা হচ্ছে নর্মোজোস্পার্মিয়া। তো এখন যদি কম থাকে, তখন আমরা বলছি অলিগোজোস্পার্মিয়া। এখন 15 মিলিয়নের কম। মর্টিলিটি যদি কম থাকে, তাহলে অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলছি। আর গতিশীলতা কম যদি থাকে, আর মরফোলজি যদি খারাপ থাকে, টেরাটোজোস্পার্মিয়া। আমাদের প্রায় অনেক দর্শক আছেন বা অনেক
মানে দম্পতি আছেন, হাজব্যান্ডের টেরাটোজোস্পার্মিয়া হলে খুবই চিন্তিত হয়ে আমার কাছে আসে, বলেন ম্যাডাম ওনার তো টেরাটোজোস্পার্মিয়া আসছে, এখন কী করবো। তো আমি তখন স্পামের মানে গঠনগত যে সমস্যা সেটা বোঝানোর চেষ্টা করি, এবং এটাতে খুব বেশি হতাশ হওয়ার কিছু না, যেহেতু 4% দেখা যায় মোটামুটি কাছে এসে যায়। তবে অনেক সময় দেখা যায় যে অলিগো থাকে, অলিগোজোস্পার্মিয়া, তার সাথে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, আবার একই সাথে মরফোলজি খারাপ বা টেরাটোজোস্পার্মিয়া, তার মানে একসাথেই থাকতে ওয়ার্ড বলি এটা OAT। ও মানে হচ্ছে মানে অলিগো, অ্যাস্থেনো, টেরাটোজোস্পার্মিয়া, একসাথে কিন্তু 3টাও থাকতে পারে। সো আমরা এইটুকু হলেই একজন পুরুষের জন্য যথেষ্ট। এরপরে যদি খুবই বেশি সিভিয়ার অলিগোস্পার্মিয়া বা 1 মিলিয়নের নিচে থাকে, তখন এগুলোকে আমাদের এই ধরনের পুরুষকে কিছু হরমোন অ্যানালাইসিস অথবা তাদের সাথে কাউন্সিলিং করতে হয়, অথবা আমরা রিপ্রোডাক্টিভ মেডিসিন এখন অনেক দূর এগিয়ে গিয়েছে, আমরা তখন তাকে ART সিস্টেমে, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে XC প্রসেস আছে, সেগুলোতে আসতে বলি। এটা পরের কথা, দূরের কথা, সবার জন্য কিন্তু এটা লাগছে না। তো এইভাবে আমরা যদি তাদের কারণ মানে হিস্ট্রি থেকে কারণ বের করলাম অ্যাকর্ডিং টু হিস্ট্রি, অথবা দেখে পেশেন্টকে দেখে হাজব্যান্ড টু ওয়াইফের পরীক্ষা নিরীক্ষা এই পর্যন্ত করলে আমাদের মোটামুটি হয়ে যায়। যেহেতু আপনি আমাদেরকে কারণগুলো এবং ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি এগুলো আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছেন, এখন আমরা তাহলে জানতে চাইবো যে আমাদের বন্ধ্যাত্বের কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে, আমাদের দেশে কি কি রয়েছে, এবং টোটাল কি কি বন্ধ্যাত্বের জন্য কি কি চিকিৎসা আমরা পেয়ে থাকবো বা আপনারা দিয়ে থাকেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোমাকে। আসলে শেষ কথা তো এটাই যে চিকিৎসা দিতে হবে। তো বন্ধ্যত্ব অনেক সময় দেখা যায়, যেমন আমি প্রথমেই আমার মাথায় আসলো যে এখানে চিটাগাংয়ে বসে আমরা যখন বন্ধ্যত্বের চিকিৎসা করি, কোনো কারণ ছাড়াই অনেকে 8-10 বছরের সন্তান হচ্ছে না। কেমন আমাদের এইখানে চিটাগাংয়ে বাংলাদেশে একটা বিশাল পরিমাণ পপুলেশন যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে বসবাস করে, যারা শুধুমাত্র ছুটির সময়, ঈদের সময় অথবা 2 বা 3 মাসের জন্য আসেন, এবং খুবই তাদের মানে তাড়াহুড়া থাকে, এবং সংসার বা স্ত্রীকে সেরকম করে সময় দিতে পারেন না, এসে 1 মাস 1.5 মাস থেকে ওনারা চলে যাচ্ছেন, আবারও আসবেন হয়তো 3 বছর পরে। এইভাবে 9 বছরে ওনারা 2 থেকে 3 বার আসলেন। তো এই 9 বছরই স্ত্রীর কোনো দুজনেরই, অথচ দুজনেরই কোনো সমস্যা হয়তো নাই। তো সেইগুলো আমরা যদি কারণ বের করতে পারি, সেই ক্ষেত্রে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা বাইরে আছেন, যার স্বামী বাইরে থাকেন, অনেকে আজকে হয়তো দেখছেন, যারা দেখবেন, অথবা কোনো মহিলাদের PCO আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, অথবা যাদের এন্ডোমেট্রিওসিস আছে, অথবা যাদের অন্যান্য সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় ওজন কমাতে বলি আমরা, PCO চিকিৎসার জন্য আমরা বলি মাসিক রেগুলার করতে। তারা যদি হাজব্যান্ড আসার আগে 3-4 মাস আগেই যদি নিজেদেরকে ঠিক করে নেন, তাহলে হয়তো হাজব্যান্ড, এবং হাজব্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে ওখানে বসেই যদি একটা সিমেন অ্যানালাইসিস করে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ওয়াইফ যে ডক্টর অথবা যার কাছে যাচ্ছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, তাদের শরণাপন্ন হয়ে আগেই জানতে পারেন যে ওনার আসলে কতটুকু ট্রিটমেন্ট দরকার। এটা হচ্ছে আমি পাশাপাশি যারা বাইরে থাকেন তাদের জন্য বললাম। সাধারণত দেখা যায় যে মহিলাদের যদি বয়স কম হয়, অ্যানোভুলেশন বা আমরা যেটা বলছিলাম অনিয়মিত মাসিক, যেটার সাথে ওভুলেশন হয় না, মানে ডিম পরিস্ফুটন হয় না এবং ঠিক টাইমে ডিম বের হচ্ছে না, এটাই তো হয় PCOS-এ বেশি। বা যাদের অনেকের এই ধরনের আছে, অথবা কারো ওভুলেশন ঠিক মতো হয় না, অ্যানোভুলেশন হয়, অথবা দেখা যাচ্ছে যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, এই ধরনের রোগীগুলোকে দেখা যায় আমরা ওভুলেশন ইন্ডাকশন করি। আজকাল যেটা করি আমরা কিছু ওষুধ দিই, মেডিসিনের মধ্যে আসে লেট্রাজল অথবা ক্লমিফেনসাইটেড আমি একটু কম ইউজ করি, লেট্রাজল ভালো। এখানে মাসিকে 2 থেকে 5 দিন অথবা 7 দিন পর্যন্ত লেট্রাজল দিয়ে, অনেককে শুধু নর্মালি দিয়ে কিছু ইনভেস্টিগেশন করিয়ে, তার যদি ডিউরেশন অফ ইনফার্টিলিটি মানে 2 বছর বা 1 বছর পর্যন্ত বিয়ে হয়েছে, তখন তাকে 3 মাস এরকম ট্রিটমেন্ট দিয়েও আমরা অনেক সময় দেখা যায় তাতেই কনসিভ করে যায়, হাজব্যান্ড ওয়াইফের ঠিক থাকলে। আর এই আরও একটা ব্যাপার আসে যে PCO পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে কী করব, তখন তো ওজন কমাতেই হয়। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা বেশি অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে যে ওই পেশেন্টের ক্ষেত্রে তাকে বোঝাতে হবে যে আপনার ওজন কমালে আপনার শরীরে অ্যান্ড্রোজেন নামে বা এক্সেস অ্যান্ড্রোজেন অথবা হরমোন, পুরুষালী হরমোন আপনার শরীরে বেশি, সেই হরমোনটা আপনাকে কমাতে হবে। সেই কমাতে হলে আপনাকে এক্সারসাইজ করা দরকার, ফ্যাট কমানো দরকার, এবং আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, ইনসুলিন যেটা আপনার কার্যকারিতা থাকার কথা সেটা কাজ করছে না, ইনসুলিন বেড়ে যাচ্ছে, এবং আপনাকে ইনসুলিন সেন্সিটাইজার অথবা আমরা মেটফর্মিন টাইপের কিছু। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare. Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. ওষুধ বেশ কিছুদিন খাওয়াতে হয়। সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড বাইরে থাকে, ওনারা যদি মেটফরমিন বেশ কিছুদিন খান, ফলিক অ্যাসিড খান এবং ওজনটা নিয়ন্ত্রণ, তাহলে দেখা যাবে হাজব্যান্ড আসার সাথে সাথেই হয়তো কনসিভ করতে তারা সক্ষম হবেন। সেই ক্ষেত্রে আমি সেখানেও বলবো ওভুলেশন ইন্ডাকশন দিই। কোনো সময় আমি IUIও করি। অ্যাকর্ডিং টু IUI হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসিমিনেশন। এটা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা। সেটা টেস্ট টিউব বেবি অবশ্যই না, তার আগের পর্যায়ে বা আমরা সেটা একবার 1 সাইকেল বা 2 সাইকেল 3 সাইকেল ট্রাই করতে পারি। এছাড়াও আছে একটা যদি অবরুদ্ধ নালী থাকে বা একটা টিউব ব্লক আছে, তাদেরকে একটু ওভুলেশন ইন্ডাকশন দিতে হয়। যেমন আমি বললাম বড়ির কথা বলেছি বা মুখে খাওয়ার জন্য সেই ঔষধের কথা বললাম। এছাড়া আমরা গোনাডোট্রপিন ইঞ্জেকশনও ব্যবহার করে থাকি। যেমন আমি প্রায়শই ইঞ্জেকশন করি, যেমন ইঞ্জেকশনগুলো আমাদের দেশের ইঞ্জেকশনও আছে যেটা আমরা এখন অ্যাভেলেবল আছে। আমরা ইঞ্জেকশন গোনাডোট্রপিন ইঞ্জেকশন, FSH, রিকম্বিনেন্ট FSH, ওইদিকে আমাদের LH পাওয়া যায়, FSH, LH, আরও HCG ইঞ্জেকশন যেটা দিয়ে আমরা বলি যে ডিম ফাটিয়ে দিচ্ছি অথবা ট্রিগার করছি, সেই ইঞ্জেকশনও আমাদের দেশে অ্যাভেলেবল আছে। অনেক সময় ইঞ্জেকশন দিয়েই হয়তো 2-3 সাইকেল তাদেরকে ঠিক মতো স্বামী সহবাস করতে বলে নর্মালি 2-3 সাইকেলে হোক, 3 সাইকেল অথবা 6 সাইকেলে কনসিভ করে যাচ্ছে এরকম। কিন্তু বয়স যাদের বেশি হয় আসলে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয় মহিলাদের ক্ষেত্রে। ডিমের কোয়ালিটি যেটা বলছিলাম আমি, MH করে নিই, MH হয়তো 1-এর নিচে চলে গেছে, 1-এর নিচে চলে গেছে, তখন আমরা এটাকে একটু আরেকটু সতর্কতা সহকারে মানে হ্যান্ডেল করি অথবা সতর্কতার সাথে তাদেরকে বলার চেষ্টা করি যে দম্পতিকে আপনারা আর সময় নষ্ট করবেন না, অনেক সময় চলে গেছে। এই ক্ষেত্রে আপনাদেরকে বসে থাকলে হবে না, অনেক ব্যবস্থা আছে। ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, অনেক ব্যবস্থা আছে। হয়তো 2টা বা 3টা IUI করেও দেখা গেল হলো না। IUI করার সময় সবসময় মনে রাখবে হাজব্যান্ডের সিমেন্ট কিন্তু ভালো থাকতে হবে, নইলে IUI করে লাভ হবে না। তো সেইগুলো যদি কাউন্সিলিং করার পরে ওনারা যদি ভালো ট্রিটমেন্টে আসতে চান, অথবা কারো দেখা গেল যে অনেক সময় দেখা যাচ্ছে যাতে এন্ডোমেট্রিওসিস আছে, এন্ডোমেট্রিওসিস আজকাল ভালো চিকিৎসা আছে, তবে বারবার অপারেশন না। বলা হয় যে একটা ল্যাপারোস্কোপি যথেষ্ট, আজকাল বলা হচ্ছে যে আমরা বেশিরভাগ কারণ এন্ডোমেট্রিওসিস তো বারবার হতেই থাকবে। সো ওইটা এন্ডোমেট্রিওসিস কমিয়ে দিয়ে যদি তার পাশাপাশি তাকে ওভুলেশন ইন্ডাকশন করিয়ে তারপর IUI অথবা কোনো ব্যবস্থায় যেতে পারি, অথবা দেখা যাচ্ছে এন্ডোমেট্রিওসিস অনেক বেশি স্টেজিং আছে, হয়তো 2 পরেও 3-4-এ চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তাকে ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অথবা টেস্ট টিউব বেবি কথা বলে থাকি। তবে একটাই বলবো যে ইনফার্টিলিটির ট্রিটমেন্ট করতে আসলে অথবা বন্ধ্যত্ব রোগের চিকিৎসা মানেই কিন্তু টেস্ট টিউব বেবি না। এটা অনেকেই আজকাল ধারণা যে ইনফার্টিলিটির স্পেশালিস্ট অথবা ম্যাডামের কাছে যাব, উনি IVF স্পেশালিস্ট লেখে, উনির কাছে গেলেই বোধহয় উনি টেস্ট টিউব বেবি করতে পারবেন। আসলে অনেক কিছু আছে কারণ যেগুলো অতি নগণ্য কারণ যেটা ডিটেক্ট করা হয়নি। ইভেন এমনও দেখা গেছে যে স্বামী স্ত্রী ঠিক মতো থাকতে পারে না দেখি কিন্তু সন্তান হচ্ছে না। কিন্তু এই কথাটাও আমরা হয়তো অনেক সময় ডক্টরকে অথবা চিকিৎসার যে দরকার আছে, প্রয়োজন আছে, কি করতে হবে সেটা আমরা করি না, যার জন্য সন্তান হচ্ছে না। তো আমাদের এইভাবেই যদি স্টেপ বাই স্টেপ আমরা আসি চিকিৎসাটা, তবে সত্যি কথা যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া হবে না। এবং এই চিকিৎসাটা একটু
খরচ হয়তো বেশি, কিন্তু ধৈর্য ধরে 1.5 থেকে 2 বছরও হয়তো লাগতে পারে কারো কারো। এই সময়টা একটু ধৈর্য ধরে চিকিৎসা করলে সফলতা ইনশাল্লাহ আসবে। আমরা বা আমাদের পেশেন্ট, আমাদের দর্শকরা যদি আপনার কাছে আসতে চায়, কিভাবে আমরা আপনাকে পাবো, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো, কোথায় আসলে আমরা আপনার কাছ থেকে চিকিৎসা সেবা পেতে পারি, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমি বলবো যারা ইনফার্টিলিটির অথবা বন্ধ্যত্বের রোগী তাদের আসলে ধৈর্য হারা হয়ে যান, অনেক দিন দাঁড়ে ঘুরতে থাকেন, বিভিন্ন ডক্টরের কাছে যান, বিভিন্ন জায়গায় যান, গাইনোকোলজিস্ট থেকে শুরু করে অনেক সময় তো অনেকের ঝাড়ফুঁক কোনো কিছুই বাদ যায় না জীবন থেকে, যে পরামর্শ দেয় সেখানে ছোড়েন, কারণ একটা সন্তান লাভের আশায় দাঁড়ে ঘুরতে থাকেন। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি চিটাগাংয়ে প্র্যাকটিস করি সেটার জন্য না, আমি ইউএসটিসির বিভাগীয় প্রধান, এখানে আমি আছি, এবং আমার যত ইউএসটিসির যত আমার আছে মানে রুগীরা আছে তারা জানেন যে আমি এই লাইনে চিকিৎসা করি। ওনারা আমার কাছে আসেন, ব্যবস্থাপত্র নেন, আমাদের যতটুকু সুবিধা দেওয়া আমি ইউএসটিসি দিয়ে দিই। এছাড়াও আমার একটা ফার্টিলিটি সেন্টার আছে যেখানে আমি দিচ্ছি, যেখানে আমি চেম্বার করি অথবা যেটা সার্জিস্কোপে, এখানে আমার সব ধরনের একই ছাতার নিচে সব ধরনের ব্যবস্থায় আছে, যে কোনো ব্যবস্থায় আমি দিতে পারি এটা। তো সেই ক্ষেত্রে আমি শুধু বলবো যে ধৈর্য ধরতে হবে, সব কথা শেষ কথা ধৈর্য ধরতে হবে, এবং দেখতে হবে, ফলাফল দেখতে হবে, সাথে ধৈর্য নিয়ে চিকিৎসাটাও চালিয়ে যেতে হবে। যে বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি একটা পিসিওর পেশেন্ট হয়তো এখন মাসিক রেগুলার হয়ে আসলো, অথবা উনি চিকিৎসা করছেন, কিন্তু উনি অধৈর্য হয়ে 3 মাস পরে উনি আবার ছেড়ে দিলে ওনার আবার অনিয়মিত মাসিক হয়ে গেল, তখন দেখা যায় সেই পেশেন্টগুলো অনেক দূরে। আমি তো করেছি আপনার কাছে ট্রিটমেন্ট, অথবা কিন্তু আপনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেকের তো অনেক বছর পরে সন্তান হচ্ছে, এরকম সফলতা অনেক আছে, যাদের সফলতা দেখেই আমরা আগাবো। আমরা তো মনে করব যে হ্যাঁ আমার আরেকজনের সফলতা হয়েছে আমারও হবে। অনেক সময় আমি বলেছি যে অজানা বন্ধ্যত্ব কোনোই কারণ নাই, তারপরে তো হচ্ছে বন্ধ্যত্ব, কোনো দোষী কাউকে দেওয়া যাবে না। সেই জন্য ধৈর্য ধরুন, ধৈর্য ধরে চিকিৎসা করুন, ফল ইনশাল্লাহ হবেই হবে। ধন্যবাদ ম্যাডাম, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়ে আপনি আমাদেরকে আসলে আজকে এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আশা করছি আমাদের দর্শকেরও অনেকটুকু কনসেপ্ট বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ম্যাডাম ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোমাকে সুন্দর উপস্থাপনা করার জন্য, আর ধন্যবাদ এটিএন বাংলাকে। আর যারা দর্শক যারা দেখছেন তাদের সবাইকে বলবো, শুধু বন্ধ্যত্ব নিয়ে হতাশায় ভুগলে হবে না, আসুন আমরা এর কারণটা বের করি, আমরা যথাযথ চিকিৎসা করি, তাহলেই আমাদের এই কষ্টটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, দেখতেই চলে আসলাম আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আপনাদের প্রিয় অনুষ্ঠান ডক্টর স্টেশনের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।